এখন গভীর রাত। আপনি একটি দীর্ঘ সফরে আছেন। চারদিকে শুধু অন্ধকার, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই। চারপাশে নীরবতা, শুধু আপনার গাড়ির শব্দ আর হেডলাইটের আলো। যতটুকু পর্যন্ত পড়েছে ততটুকুই দেখা যাচ্ছে। চারদিকে নিস্তব্ধতা। এমন সময় হঠাৎ হেডলাইটের সামনে একজন মানুষ এসে চুপচাপ দাঁড়িয়ে গেল। সে না রাস্তা ছাড়ছে, না কোনো কথা বলছে। ভাবুন তো, তখন আপনার কি অবস্থা হবে? আপনি কি তাকে লিফট দেবেন, নাকি সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবেন? এমনই কিছু ভয়ঙ্কর বাস্তব ঘটনা যা মানুষের সঙ্গে সত্যি ঘটেছে, সেগুলোই আমি এই চ্যানেলে শেয়ার করি। যদি এ ধরনের ঘটনা শুনতে আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে চাপ দিয়ে অল নোটিফিকেশন চালু করে রাখুন। তাহলে আমার প্রতিটি নতুন ঘটনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এবার ঘটনা শুরু করা যাক। আমার নাম ইমরান। আজ ভাবলাম আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করি, যেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। আমি জীবনের প্রায় 12 থেকে 13 বছর মহাসড়কে কাটিয়েছি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এমন সব রুটে গাড়ি চালিয়েছি যেখানে ঘন্টার পর ঘন্টা কোনো জনবসতির দেখা মেলে না। সেই সময় অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু এক রাতে আমার সঙ্গে যা ঘটেছিল, তারপর থেকে আর কখনো আগের মতো করে পথ চলতে পারিনি। ঘটনাটি প্রায় 3 থেকে 4 বছর আগের একটি ঘটনা। তখন আমি একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে দীর্ঘ রুটে ট্রাক চালাতাম। সেইবার আমার গাড়ি এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিল। পথে পাহাড়ি এলাকা অতিক্রম করতে হতো। যারা সেই রুটে গাড়ি চালিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কেমন জায়গার কথা বলছি। এমন সব এলাকা যেখানে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, নেই কোনো হোটেল, নেই মোবাইলে নেটওয়ার্ক, এমনকি সাহায্য করার মতো একজন মানুষও নেই। রাতের বেলা সেই জায়গাগুলোর পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই দিন আমার দুর্ভাগ্য ছিল, সময় এমনভাবে মিলেছিল যে পুরো পাহাড়ি এলাকাটা আমাকে মধ্যরাতের পর পার হতে হচ্ছিল। রাত ক্রমে গভীর হচ্ছিল। আমার ট্রাকের হেডলাইট যত দূর পর্যন্ত আলো ফেলছিল, পৃথিবী যেন ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ ছিল। তার সামনে ছিল শুধু অন্ধকার, এমন এক অন্ধকার যা কখনো কখনো মানুষকে জীবন্ত বলে মনে হয়। কেবিনের ভেতরে শুধু ড্যাশবোর্ডের মৃদু আলো জ্বলছিল, আর বাইরের চারদিকে ঘন অন্ধকার ছড়িয়েছিল। আমি প্রায় কয়েক ঘন্টা ধরে একটানা গাড়ি চালাচ্ছিলাম। চায়ের প্রভাবও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বারবার চোখ বন্ধ হয়ে আসছিল। কখনো জানালা খুলে ঠান্ডা বাতাস মুখে লাগাচ্ছিলাম, কখনো নিজের গালে চড় মারছিলাম, আবার কখনো জোরে গান চালিয়ে রাখছিলাম যেন ঘুম না আসে। কিন্তু ঘুমও অদ্ভুত জিনিস, যখন আসে তখন মানুষের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাত তখন প্রায় 2টা কি 3টা হবে। আমি সেই অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলাম, যেটাকে আমরা ড্রাইভাররা বলি জেগে জেগে ঘুমানো। তখন মানুষ পুরোপুরি জেগেও থাকে না, আবার ঘুমিয়েও থাকে না। শুধু শরীর স্টিয়ারিং ধরে রাখে আর মন থাকে অন্য কোথাও। আমি একবার জোরে চোখের পাতা ফেললাম এবং সামনে রাস্তার দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে কিছু একটা দেখতে পেলাম। হেডলাইটের আলোর একবারে শেষ প্রান্তে একটি ছোট্ট ছায়া। আমি মাত্র এক মুহূর্তের জন্য সেটিকে দেখতে পেরেছিলাম। পরের মুহূর্তেই সেটা অন্ধকারে মিলিয়ে গেল। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো বন্য প্রাণী হবে, শিয়াল, হরিণ বা অন্য কোনো জন্তু। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথা আমার মাথায় এলো, ওটা প্রাণীদের মতো নড়াচড়া করছিল না,
ওটা একবারে সোজা হয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আমি নিজেকে বুঝিয়ে বললাম, ইমরান, তুই খুব ক্লান্ত, এটা শুধু চোখের ভুল। সত্যি বলতে আমি নিজের সেই কথাই বিশ্বাস করেছিলাম। আমি পানি খেলাম, মাথা ঝাঁকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিলাম, কিন্তু সেই দৃশ্যটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছিল না। সেই ছোট্ট ছায়া, সেই নীরবে দাঁড়িয়ে থাকা অবয়ব বারবার আমার মনে ভেসে উঠছিল। প্রায় 30 সেকেন্ড কেটে গেছে। আমি নিজেকে পুরোপুরি বিশ্বাস করিয়ে ফেলেছিলাম যে এটা শুধু আমার ভুল দেখা ছিল। তারপর অভ্যাসবশত সাইড মিররের পেছনের দিকে তাকালাম। ঠিক তখনই আমার শরীরে রক্ত যেন জমে গেল। মিররের ভেতর আমার ট্রাকের পেছনের লাল আলোয় সেই জিনিসটা এখনো দাঁড়িয়ে ছিল, একবার স্পষ্ট। তখন আমার নিশ্চিত হয়ে গেল ওটা কোনো ঝোপঝাড় বা পাথর ছিল না, ওটা ছিল একটি ছোট অবয়ব, একটি শিশু। অন্তত দূর থেকে তেমনই মনে হচ্ছিল। হঠাৎ আমার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল, একদিকে ভয়, অন্যদিকে মানবতা। আমার মনে হলো যদি সত্যি কোনো শিশু হয়, যদি সে আহত হয়ে থাকে, যদি সে পথ হারিয়ে ফেলে, যদি আমি তাকে ফেলে চলে যাই আর তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে। আমি কয়েক মুহূর্ত নিজের সঙ্গে লড়াই করলাম, শেষ পর্যন্ত ব্রেক চেপে ধরলাম। নির্জন রাতে নীরবতায় ট্রাকের ব্রেকের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হয়ে উঠল। ধীরে ধীরে ট্রাক থেমে গেল। আমি হেডলাইট জ্বালিয়ে রাখলাম, তারপর এমন একটা কাজ করলাম যা হয়তো আমার করা উচিত ছিল না। আমি ট্রাকটি রিভার্স করতে শুরু করলাম। রাত এতটাই নীরবতা ছিল যে ট্রাকের চাকার নিচে কাপড় চাপা পড়ার শব্দ অস্বাভাবিক রকম জোরে শোনা যাচ্ছিল। আমার চোখ বারবার মিররের দিকে চলে যাচ্ছিল। আমি আবার সেই জিনিসটাকে দেখতে চাচ্ছিলাম, হয়তো নিজেকে নিশ্চিত করতে চাচ্ছিলাম যে আমি ভুল দেখেছিলাম। কিন্তু যতই কাছে যাচ্ছিলাম ততই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে আমি ভুল দেখিনি। ওটা সত্যি সেখানে ছিল। অবশেষে ট্রাকের পেছনের আলো আবার সেই জায়গাটিকে আলোকিত করল। এবার আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। সে একটি শিশু, অন্তত প্রথম দেখায় তাই মনে হচ্ছিল। খুবই ছোট, হয়তো 6 থেকে 7 বছর বয়স হবে। তার গায়ে হালকা রঙের ঢিলেঢালা পোশাক ছিল, দেখতে অনেকটা পায়জামা বা নাইট স্যুটের মতো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল সে খালি পায়ে দাঁড়িয়েছিল, হাড় কাঁপানো শীতের সেই নির্জন পাহাড়ি এলাকায়। আমি ধীরে ধীরে ট্রাকটি তার ঠিক পাশে এনে থামালাম। ইঞ্জিন তখনও চালু ছিল, হেডলাইটের পুরো আলো সেই শিশুটির ওপর পড়ছিল, কিন্তু সে একবারও আমার দিকে তাকালো না। সে শুধু ধীরে ধীরে হাঁটছিল, ঠিক যেন তার আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যেন কয়েক টন ওজনের একটি ট্রাক তার পাশে এসে থামেনি, যেন সে ইঞ্জিনের গর্জনই শোনেনি। এটাই ছিল প্রথম বিষয় যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। কারণ সত্যিই যদি কোনো পথহারা শিশু হতো তাহলে সে সঙ্গে সঙ্গে গাড়ির দিকে তাকাতো, সাহায্য চাইতো, কাঁদতো, ভয় পেত। কিন্তু এই শিশুটি এর কোনোটাই করছিল না। আমি ইঞ্জিন বন্ধ করে দিলাম। মুহূর্তের মধ্যেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, এতটাই নীরব যে দূরের জঙ্গলে ঝিঝি পোকার ডাকও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানালার কাচ নামালাম। ঠান্ডা বাতাসের একটি ঝাপটা ভেতরে ঢুকে পড়ল। আমি ডাক দিলাম, ওই ছেলে। কোনো উত্তর নেই, সে হাঁটতেই থাকলো। আমি আবার ডাক দিলাম, শুনতে পাচ্ছ? এবার সে থেমে গেল, কিন্তু আমার দিকে তাকালো না, শুধু মাথাটা সামান্য ঘোরালো। শুধু এতটুকুই। আমার মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। কিছু একটা ঠিক ছিল না, একবারই ঠিক ছিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, এত রাতে এখানে কি করছো? তোমার সঙ্গে আর কেউ আছে? নীরবতা।
কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর সে খুব ধীরে ধীরে মাথা ঘুরে আমার দিকে তাকালো। আর প্রথমবারের মতো আমি তার মুখ দেখলাম। হেডলাইটের তীব্র আলো তার মুখে পড়ছিল, কিন্তু তারপরও আমি তার মুখের অবয়ব ঠিকমতো বুঝতে পারছিলাম না। মুখটা অস্বাভাবিক রকম সাদা, প্রাণহীন, আর যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু গভীর ছায়া, যেন আলো সেখানে পৌঁছাচ্ছেই না। আমার শরীরের ভেতর দিয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আমি নিজেকে বুঝিয়ে বললাম, হয়তো আলোর কোনটা অদ্ভুত, হয়তো আমি এখনো খুব ক্লান্ত, হয়তো আমার মাথা সবকিছু বাড়িয়ে দেখছে। আমি শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি ঠিক আছো তো? পথ হারিয়ে ফেলেছ? কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর তার ঠোঁট নড়ল, খুব শুষ্ক, ফ্যাকাশে এক কণ্ঠে সে বলল, হারিয়ে গেছি। শুধু এই দুটি শব্দ, কিন্তু অদ্ভুতভাবে সেই কণ্ঠস্বর শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, কোনো সমস্যা নেই। তোমার বাড়ি কোথায়? আমি সাহায্য করছি। সে কোনো উত্তর দিল না, বরং এক পা আমার দিকে এগিয়ে এলো, তারপর আরেক পা। এবার সে আমার ট্রাকের একবারে কাছে চলে এসেছে। আমি বললাম, ভেতরে উঠে এসো, বাইরে খুব ঠান্ডা। সামনে কোনো পুলিশ চেকপোস্ট পেলে তাদের জানিয়ে দেব। সে থেমে গেল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর প্রথমবারের মতো পুরো একটি বাক্য বলল, আপনি কি আমাকে সাহায্য করবেন? তার কণ্ঠে অদ্ভুত এক আকুতি ছিল, কিন্তু কেন জানি সেই আকুতিটাও কেমন যেন কৃত্রিম মনে হচ্ছিল। আমি বললাম, হ্যাঁ। সেই জন্যই তো থেমেছি। বলো, তোমার বাসা কোথায়? সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাস্তার দিকে নয়, বরং তার পেছনের ঘন কালো ভয়ঙ্কর জঙ্গলের দিকে ইশারা করল। তারপর বলল, ওখানে। শিশুটি দুইবার জঙ্গলের দিকে ইশারা করল। গলা বাড়িয়ে সেদিকে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু গাছ, ঘন ঝোপঝাড়, আর এমন ঘুটঘুটে অন্ধকার যেখানে হেডলাইটের আলো কয়েক ফুটের বেশি ভেতরে ঢুকতে পারছিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার বাসা কি জঙ্গলের ভেতরে? শিশুটি ধীরে ধীরে মাথা নাড়ল। হারিয়ে গেছে। সে আবারও একই কথা বলল, রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। আমার ভেতরের এক অংশ বলছিল, সত্যি হয়তো এটি কোনো পথহারা শিশু, কিন্তু অন্য অংশটি বারবার আমাকে বিপদের আভাস দিচ্ছিল। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখো বাবা, রাতে জঙ্গলে যাওয়া ঠিক হবে না। তুমি ট্রাকে উঠে এসো, সকাল হোক, তারপর দেখা যাবে কি করা যায়। শিশুটি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। অন্তত আমার তাই মনে হচ্ছিল, কারণ আমি এখনো তার চোখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। তারপর সে বলল, খুব কাছে, শুধু একটু ভেতরে আসলেই পেয়ে যাবেন। আবারও আমার বুকের ধরফরানি বেড়ে গেল। আমি মাথা নেড়ে বললাম, না, আমি ট্রাক থেকে নামবো না, তুমি ওপরে উঠে এসো। এবার শিশুটি কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর সে আরো এক পা সামনে এগিয়ে এলো। এবার সে আমার ট্রাকের ফুটবোর্ডের একবারে কাছাকাছি দাঁড়িয়ে গেল। হেডলাইটের পুরো আলো তার ওপর পড়ছিল। আর তখনই প্রথম আমার মনে হলো তার কাপড়গুলো অস্বাভাবিক রকম পরিষ্কার, এতটাই পরিষ্কার যেন এইমাত্র পড়েছে। অথচ সত্যি যদি কোনো শিশু জঙ্গলে পথ হারিয়ে ঘুরে বেড়াতো, তাহলে তার কাপড়ে নিশ্চয় মাটি, ধুলো বা ভেজা ভাব থাকতো। আমি আবার বললাম, বাবা, ভেতরে উঠে এসো, আমি নিচে নামতে পারবো না। সে কোনো উত্তর দিল না, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে নিচু স্বরে বলল, শুধু একবার বাইরে আসুন। এবার তার কণ্ঠস্বর আগের থেকে আলাদা ছিল। সেখানে অদ্ভুত এক জেদ ছিল, এমন এক জেদ যা কোনো ভীত শিশুর কণ্ঠে থাকে না। আমার বুকের অস্বস্তি আরো বেড়ে গেল। আমি অজান্তেই আবার
জঙ্গলের দিকে তাকালাম। ঠিক তখনই চোখে পড়ল অদ্ভুত কিছু। প্রথমে ভাবলাম হয়তো আলোর ভুল। আমি আবার চোখ মুছে ভালো করে তাকালাম। শিশুটি তো আমার সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু তার পেছনে আরো কিছু ছিল, এমন কিছু যা প্রথম দেখায় বোঝা যায় না। মনে হচ্ছিল তার কোমরের পেছন থেকে লম্বা কোনো কালো জিনিস অন্ধকারের ভেতরে চলে গেছে। আমি আবার ভালো করে তাকালাম। প্রথমে মনে হলো হয়তো ছায়া, তারপর ভাবলাম হয়তো কাপড়ের কোনো অংশ। কিন্তু যতই ভালো করে দেখছিলাম ততই আমার ভয় বাড়ছিল। কারণ ওটা ছায়া ছিল না, কাপড়ও ছিল না, গাছের কোনো ডালও ছিল না। ওটা সত্যিই যেন সেই শিশুটির শরীরের সঙ্গেই যুক্ত ছিল। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। আমি কয়েক মুহূর্ত একবারে চুপচাপ বসে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, এটা কি? আমি কয়েক মুহূর্ত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার বুকের ধড়ফড়ানি তখন এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের হৃদস্পন্দনের শব্দ কানে শুনতে পাচ্ছিলাম। শিশুটি ঠিক আগের মতোই দাঁড়িয়েছিল, একবারে স্থির, একবারে নীরব। কিন্তু আমার চোখ আর তার মুখে ছিল না। আমি তাকিয়েছিলাম তার পেছনে থাকা সেই জিনিসটির দিকে। প্রথমে মনে হলো হয়তো আলোর কোনো অদ্ভুত কোণ, হয়তো গাছের ছায়া, হয়তো ক্লান্তির কারণে আমার মাথা ভুল দেখছে। কিন্তু যতই ভালো করে তাকাচ্ছিলাম ততই পরিষ্কার হয়ে যাচ্ছিল ওটা কোনো ছায়া ছিল না। ওটা ছিল মোটা কালো রঙের একটি জিনিস, দেখতে অনেকটা কোনো মোটা নল বা পাইপের মতো। সেটি শিশুটির কোমরের নিচের অংশ থেকে বের হয়ে সোজা পেছনের জঙ্গলের অন্ধকারের দিকে চলে গেছে। আমি চোখের পাতা ফেললাম, তারপর আবার তাকালাম। ওটা তখনও সেখানেই ছিল। এবার আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল আমি যা দেখছি সেটা সত্যি বাস্তব। জিনিসটা হালকা হালকা নড়ছিল, যেন তার ভেতরে কিছু চলাফেরা করছে, যেন সেটারও প্রাণ আছে। আমার গলা শুকিয়ে গেল। অনেক কষ্টে জিহ্বা নাড়িয়ে বললাম, বাবা। আমার কণ্ঠ কাঁপছিল। ওটা কি? শিশুটি কোনো উত্তর দিল না, শুধু কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে মাথা তুলে তাকালো। আর তখনই প্রথমবার আমার মনে হলো সে সত্যি আমার দিকে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করলো, কি? এবার তার কণ্ঠ আগের মতো ছিল না, ঠান্ডা, প্রাণহীন। আমি কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে তার পেছনের দিকে ইশারা করে বললাম, ওটা তোমার পেছনে যেটা আছে ওটা কি? শিশুটি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, কিছু না। এবার তার কণ্ঠে কোনো সরলতা ছিল না। তোমার ভুল হচ্ছে। আমার শরীর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। এগুলো তো সেই একই কথা যা কিছুক্ষণ আগে আমি নিজেকে বলছিলাম। ঠিক সেই একই কথা, যেন সে জানতো আমি কি ভাবছিলাম। আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললাম, না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওটা ওখানেই আছে। শিশুটি একবার স্থির হয়ে গেল। চারপাশে গভীর নীরবতা নেমে এলো। ঝিঁঝি পোকার ডাক থেমে গেছে, বাতাসও যেন থেমে গেছে। সবকিছু নিস্তব্ধ। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে আছে। তারপর আমি তার মুখে পরিবর্তন দেখতে পেলাম, খুব সামান্য কিন্তু ভয়ঙ্কর। তার ফ্যাকাশে সাদা মুখটা যেন আরো টান টান হয়ে গেল। মুখের শূন্যতাটা আরো গভীর হয়ে উঠল। আর যেখানে তার চোখ থাকার কথা সেখানে থাকা কালো ছায়াগুলো আরো অন্ধকার হয়ে গেল। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। এটা আর কোনো পথহারা শিশুর মতো লাগছিল না, একবারই না। আমি অজান্তেই গিয়ার শক্ত করে ধরে ফেলেছিলাম। ঠিক তখনই সে বলল, ট্রাক থেকে নিচে নামো। আমার সারা শরীরে লোম খাড়া হয়ে গেল। এটা আর সেই শিশুর কণ্ঠ ছিল না, কণ্ঠটা ছিল খুব ভারী,
খুব গভীর, যেন পাথরের সঙ্গে পাথর ঘষা হচ্ছে, এমন এক শব্দ যা ওই ছোট্ট শরীর থেকে বের হওয়া অসম্ভব। সে আবার বলল, বাইরে আসো। আমার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে চাবির দিকে এগিয়ে গেল। আমার মন চিৎকার করে বলছিল, বিপদ, এখান থেকে বের হয়ে যাও। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কে? কয়েক মুহূর্ত নীরবতা, তারপর তার মুখে এমন এক ঘৃণার ছাপ ফুটে উঠল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যেন আমি কোনো বড় ভুল করে ফেলেছি, যেন আমি তার গোপন রহস্য জেনে গেছি। তারপর সে ধীরে মাথা নাড়ল, আর সেই ভারী ভয়ঙ্কর অমানসিক কণ্ঠে এমন একটি কথা বলল যা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। শেষ পর্যন্ত মানুষ এখন এত বুদ্ধিমান হয়ে গেল কেন? আমার হৃদয় আর মস্তিষ্ক যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। জীবনে অনেক অদ্ভুত কথা শুনেছি, মহাসড়কে চলা ট্রাক চালকদের আড্ডায় এমন ঘটনা শোনা যায় যা সাধারণ মানুষ বিশ্বাসই করবে না। কিন্তু সেই মুহূর্তে আমার সামনে যা দাঁড়িয়েছিল সেটা কোনো ঘটনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল, কারণ সেটা সত্যি আমার সামনে দাঁড়িয়েছিল, জীবন্ত, আর আমার থেকে মাত্র কয়েক ফুট দূরে। তার বলা কথাগুলো তখনও আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। শেষ পর্যন্ত মানুষ এখন এত বুদ্ধিমান হয়ে গেল কেন? তার এই একটি বাক্য যেন আমার ভেতরে কিছু ভেঙে দিয়েছিল। সেই কথার মধ্যে ছিল অদ্ভুত এক বিরক্তি, বহু পুরনো এক ঘৃণা, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই এই সত্তাটি এর আগেও বহুবার বহু মানুষের সঙ্গে এমন কিছু করেছে। আমার বুক এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল এখনই বুক ফেটে বাইরে বেরিয়ে আসবে। আমি আবার সেই শিশুটির মুখের দিকে তাকালাম। এবার তার মধ্যে শিশুর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। সেই নিষ্পাপ চেহারা, সেই অসহায়ত্ব, সবকিছু উধাও হয়ে গেছে। শুধু ঠান্ডা, শূন্য, অমানসিক এক অস্তিত্ব দাঁড়িয়েছিল, আর তার পেছনে সেই কালো মোটা নলের মতো জিনিসটা এখনো জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন সেটাই কোনো সংযোগ পথ, যেন তার আসল শরীর কোথাও অন্য জায়গায় রয়েছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে শুধু তার একটি অংশ। আমার হাত কাঁপছিল, তবে একটি জিনিস তখনও আমার নিয়ন্ত্রণে ছিল, আমার ট্রাক আর তার চাবি। আমি এক মুহূর্ত দেরি না করে চাবি ঘুরিয়ে দিলাম। পরের মুহূর্তে ভারী ডিজেল ইঞ্জিন গর্জন করে আবার চালু হয়ে উঠল। নীরবতার মধ্যে সেই ইঞ্জিনের গর্জন যেন বিস্ফোরণের মতো শোনালো। সেই মুহূর্তেই প্রথমবার আমি সেই সত্তাটির মুখে একটি প্রতিক্রিয়া দেখলাম। সে এক পা পিছিয়ে গেল, শুধু এক পা, কিন্তু সেই এক পাই আমাকে বুঝিয়ে দিল আমার এই কাজটি তার পছন্দ হয়নি। আমি সঙ্গে সঙ্গে ক্লাচ চেপে গিয়ার লাগালাম এবং সর্বশক্তি দিয়ে অ্যাক্সিলেটরে পা চাপলাম। ট্রাকটি ঝাঁকুনি দিয়ে সামনে ছুটে গেল, পেছনের চাকা কাকর ছিটিয়ে দিল, আর পরের মুহূর্তেই আমি মূল সড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম। আমি একবারও পেছনে ফিরে তাকাইনি, একবারও না। আমার চোখ শুধু রাস্তার সামনের দিকে ছিল, শুধু সামনে, শুধু সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়ার দিকে। আমি শুধু পালাতে চেয়েছিলাম, যত দূরে যাওয়া যায় তত দূরে। স্টিয়ারিংয়ের ওপর আমার হাত শক্ত হয়ে গিয়েছিল, হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল, শ্বাস দ্রুত চলছিল, আর আমার মাথায় তখন শুধু একটি প্রশ্নই ঘুরছিল, ওটা কি ছিল? আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। হয়তো 20 মিনিট, হয়তো 30 মিনিট, হয়তো 1 ঘন্টা। সময়ের কোনো হিসাবই আমার আর ছিল না। শুধু এতটুকুই মনে আছে, আমি বারবার নিজেকে পেছনে তাকানো থেকে
বিরত রাখছিলাম। আমার ভয় হচ্ছিল, যদি একবার পেছনে তাকাই তাহলে হয়তো সে এখনো সেখানে থাকবে, হয়তো আমার পিছু নিয়েছে, হয়তো আমার ট্রাকের ঠিক পেছনেই ছুটে আসছে, হয়তো রিয়ার ভিউ মিররে এমন কিছু দেখে ফেলবো যা কোনোদিন ভুলতে পারবো না। আমি সাহস করিনি, একবারও না। অবশেষে পূর্ব দিগন্তে আকাশের রং বদলাতে শুরু করলো। ভোরের প্রথম আলো ফুটে উঠল। ঠিক তখনই আমার মোবাইলে খুব দুর্বল একটি নেটওয়ার্ক সিগন্যাল এলো। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ট্রাক থামালাম। দরজা খুলে নিচে নামতেই আমার হাঁটু ভেঙে পড়ল। আমি রাস্তার ধারে বসে পড়লাম। তারপর বমি শুরু হলো। এতটাই তীব্র ছিল যে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম। ধীরে ধীরে সকালের সূর্য উঠছিল, কিন্তু আমার ভেতরের ভয় একটুও কমছিল না। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা একটা দুঃস্বপ্ন ছিল, এটা চোখের ভুল ছিল, ঘুমের অভাবে এমনটা হয়েছে। কিন্তু আমার মন জানতো, আমিও জানতাম, ওটা কোনো স্বপ্ন ছিল না। আমি তাকে দেখেছিলাম, আমি তার কণ্ঠ শুনেছিলাম, আর আমি সেই কথাটাও শুনেছিলাম, সেই কথা যা আজও আমার কানে বাজে। শেষ পর্যন্ত মানুষ এখন এত বুদ্ধিমান হয়ে গেল কেন? আমি এই ঘটনা কখনো কাউকে বলিনি, না পুলিশকে, না কোম্পানির কাউকে, কারণ আমি জানতাম কেউই বিশ্বাস করবে না। সবাই বলবে ইমরান খুব ক্লান্ত ছিল, ওর ভুল দেখেছে। কিন্তু আমি জানি, আমি যা দেখেছিলাম সেটা কোনো ভুল ছিল না। আমি সেই ট্রিপ শেষ করেছিলাম, মালামাল নামিয়ে ট্রাকটি আমার গ্যারেজে ফিরিয়ে দিয়েছিলাম। তারপর কয়েকদিনের মধ্যেই চাকরি ছেড়ে দিয়েছিলাম। অনেকেই অবাক হয়েছিল। কেউ বলেছিল আমি ক্লান্ত হয়ে গেছি, কেউ বলেছিল পরিবারের কারণে চাকরি ছেড়েছি, আবার কেউ বলেছিল হয়তো আরো ভালো চাকরি পেয়ে গেছি। কিন্তু আসল কারণ কাউকে বলিনি, কারণ আসল কারণ ছিল সেই জঙ্গল, সেই শিশু, আর তার কোমরের সঙ্গে যুক্ত সেই ভয়ঙ্কর জিনিসটি। আজ অনেক বছর কেটে গেছে। এখন আর আমি দীর্ঘ রুটে গাড়ি চালাই না, রাতে নির্জন এলাকায় ভ্রমণও করি না। আর যদি কখনো বাধ্য হয়ে কোনো জনমানবহীন রাস্তা দিয়ে যেতে হয়, তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো কিছুর দিকে আমি আর তাকাই না। সেটা মানুষ মনে হোক, শিশু মনে হোক, অথবা অন্য কিছু। কারণ সেই রাতে আমি একটি জিনিস শিখেছিলাম, যেই সাহায্য চাইছে বলে মনে হোক না কেন, সে যে মানুষই হবে এমনটা নিশ্চিত নয়। কখনো কখনো শুধু জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। এটাই ছিল আমার ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ। ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এই ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, আজকের এই ঘটনাটা এখানেই শেষ হলো, কিন্তু এই ঘটনার শেষটা আসলে কোনো শেষ নয়, এটা একটা সতর্ক বার্তা। ইমরান ভাই যে রাতটা কাটিয়েছিল, সেই রাতটা হয়তো অনেকের জীবনে আসতে পারে। আমরা যারা রাতের বেলা গাড়ি চালাই, যারা লং ড্রাইভে যাই, যারা জরুরি কাজে নির্জন রাস্তা দিয়ে ফিরি, আমাদের সবার জন্য এই ঘটনাটা একটা আয়না। সবচেয়ে বড় সতর্কতা হলো, যদি কখনো রাতের অন্ধকারে জনমানবহীন রাস্তায় কোনো শিশু, কোনো নারী, কোনো বয়স্ক মানুষ, যেই হোক না কেন, সাহায্য চায় বলে আপনার সামনে দাঁড়িয়ে যায়, তাহলে এক মুহূর্তের জন্য থামবেন না, গাড়ি থামাবেন না, দরজা খুলবেন না, জানালা নামাবেন না। শুধু একটা কাজ করবেন, গতি বাড়িয়ে চলে যাবেন। কারণ আপনি যা দেখেছেন সেটা যদি সত্যি কিনা সেটা বোঝার কোনো উপায় নেই। ইমরান ভাইও বুঝতে পারেনি। সে ভেবেছিল একটা ছোট শিশু সাহায্য চাইছে, কিন্তু যা সে দেখেছিল তা কোনো সাধারণ শিশু ছিল না। আর সেই ভুলের দাম
সে আজীবন দিয়ে যাচ্ছে। আজকের যুগে আমরা অনেক বুদ্ধিমান হয়েছি। আমরা জিপিএস ব্যবহার করি, অ্যাপ দেখে রাস্তা চিনি, ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করি। কিন্তু কখনো কখনো এই বুদ্ধিমত্তাই আমাদের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। কারণ আমরা ভাবি একটু সাহায্য করলে কি হয়, একটা মানুষ তো। কিন্তু ইমরান ভাইয়ের ঘটনা আমাদের শেখায় সবাই মানুষ নয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রাতে একা লং ড্রাইভে বের হলে অতিরিক্ত সতর্ক থাকুন। পেট্রোল, খাবার, পানি আগে থেকে পূরণ করে নিন। রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে থাকলে রিয়ারভিউ মিররেও বেশিক্ষণ তাকাবেন না। কোনো অপরিচিতকে লিফট দেবেন না, বিশেষ করে রাতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কখনো মনে হয় কিছু ঠিক নেই, তাহলে সাহস করে চলে যান। লজ্জা পাবেন না, বীরত্ব দেখাতে যাবেন না। জীবিত বাড়ি ফিরে আসাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। ইমরান ভাই আজও সেই রাতের কথা বলতে পারেনি। সেই কণ্ঠস্বর এখনো তার কানে বাজে। আমরা যেন কখনো সেই অবস্থায় না পড়ি, সেজন্য আজ থেকে একটু বেশি সতর্ক হই। যারা ঘটনাটা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু এই ঘটনাটা শুধু শোনার জন্য নয়, মনে রাখার জন্য। সাবধানে থাকুন, রাতের অন্ধকারকে বিশ্বাস করবেন না। আর সবচেয়ে বড় কথা, নিজেকে বাঁচিয়ে রাখুন। ইমরান ভাইয়ের মতো অনেক মানুষ আছে যারা এমন অভিজ্ঞতার কথা কাউকে বলতে পারে না। তারা চুপচাপ সেই ভয় নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি বেঁচে থাকব, আমি সাবধানে থাকব, আর অপরিচিত অন্ধকারকে বিশ্বাস করব না। ইমরান ভাই আজ তার দীর্ঘ রুটে ট্রাক চালায় না। সে জানে কোনো কোনো রাস্তা একবার দেখলে জীবন বদলে যায়। আশা করি আপনাদের জীবন কখনো সেই রাস্তায় পড়বে না। ঘটনাটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে বাড়ি ফিরবেন, রাতের অন্ধকারে সতর্ক থাকবেন, আর নিজেকে সবসময় বাঁচিয়ে রাখবেন। আজকের মতো এখানে ঘটনা শেষ করলাম। ইনশাআল্লাহ আরও একটি নতুন ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। লিসেনার্স, ইমরান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব ইনশাআল্লাহ নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনা আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।